আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আসো আজকে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 গতি এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা করব। তো অধ্যায়ে আসলে কি কি আছে সেই বিষয়গুলো আমরা সবাই জানি। আমরা সবাই এই অধ্যায়টা সবার শুরুতে পড়ে থাকি, ক্লাস 9-এরও শুরুতে বলো, ক্লাস 10-এরও শুরুতে। বাট এই অধ্যায়টা সম্পর্কে আমাদের ভীতি কাটে না। মানে আমরা কোনো না কোনো কারণে এই অধ্যায়টা আমরা একটু ভয় পাই যে অধ্যায়ের সমীকরণগুলো আমাদের ছোট ছোট সমীকরণ, ছোট ছোট সমীকরণ, বাট আমরা ম্যাথগুলো করতে পারি না। আর এই অধ্যায় থেকে প্রতি বছর এসএসসিতে ম্যাথ আসবেই, প্রশ্ন আসবেই, এটাও আমরা নিশ্চিত জানি। কিন্তু নিশ্চিত জানার পরেও আমরা নিশ্চিতভাবে অ্যান্সার করতে পারবো সেই নিশ্চয়তা নিয়ে পরীক্ষার হলে যেতে পারি না। তো আসো আমরা চেষ্টা করবো আজকে এই অধ্যায়টা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে, পাশাপাশি এই অধ্যায়ের আসলে আমরা ভুলটা করি কোথায়, কি কারণে আমরা ম্যাথগুলো ধরতে পারি না, সেই জায়গাটা একটু কারেকশন করার চেষ্টা করবো আমরা। তো আসো আমরা অধ্যায়টা শুরু করি। অধ্যায়ের আদ্য প্রান্ত অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে সেগুলা আমরা একটু দেখব। পাশাপাশি আমি তোমাদের দুইটা ম্যাথ করাই দিব। ওই দুইটা ম্যাথের মধ্যে ইনশাল্লাহ তুমি দেখবা তোমার যে প্রবলেম হইতে পারে, তো আমার বিশ্বাস ওই প্রবলেমগুলো আর হবে না। এসএসসি এই ফিজিক্স গতি অধ্যায়ের আমরা কিছু ম্যাথ আছে সবাই পারি, সবাই একদম, মানে ওই বলো না যে মোটামুটি যে মিডল ক্লাস স্টুডেন্ট থেকে শুরু করে একদম প্রথম সারির স্টুডেন্ট সবাই পারি। কিন্তু কিছু ম্যাথ আছে যেই ম্যাথগুলো আসলে আমরা ওই খুব ভালো প্রথম কাতারের যারা স্টুডেন্ট তারা একটু একটু পারি, আর আমরা বাকিরা সবাই সব স্কিপ মেরে যাই, যে আমরা ওই প্রশ্নটা পারিই না, ধরতেই পারি না, বুঝতেই পারি না আসলে কি আসছে। তো আমরা চেষ্টা করব সেই প্রবলেমগুলোও সলভ করতে। তো প্রথমত আসো এই গতি অধ্যায়ে আসলে কি কি আছে, গতি অধ্যায়ে কি কি আছে আমরা একটা একটা করে দেখব, সংজ্ঞাগুলা দেখব। পাশাপাশি সংজ্ঞাগুলা আমি এই থিওরিগুলাতে একটু সময় কম দিব। আজকে আজকে আমরা ম্যাথগুলাতে একটু ফোকাস করব বেশি। থিওরিগুলো আমি বলে দিব কারণ আমরা থিওরিগুলো সবাই পারি, বাট যেই যেই জায়গায় একটু বোঝার দরকার আছে, যেই যেই জায়গাগুলো একটু বুঝে পারলে আমি ম্যাথগুলো ধরতে পারবো, সেই জায়গাগুলো আমি কাজ করব। পুরো অধ্যায়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, তো আসো গতির শুরুতেই আমরা প্রথমে আমাদের যেটা জানতে হয় সেটা হলো প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো আসলে জিনিসটা কি? প্রসঙ্গ কাঠামো আমরা এরকম কার্তেশীয় সমতল জানি। তো এই কার্তেশীয় সমতলের এই বিন্দুটাকে আমরা বলি মূল বিন্দু। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এটাকে বলা হয় দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আমরা আরেকটা জিনিস জানি যে এই যে এটা হলো ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তো একটু খেয়াল করো যে আমি এই যে বললাম দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, কিন্তু আমি তো এটা বললাম না যে প্রসঙ্গ কাঠামো আসলে জিনিসটা কি। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি সেটা হলো যার সাপেক্ষে কোনো একটা বস্তু স্থিতিশীল না গতিশীল তা সুনির্দিষ্ট করা হয়, তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমি এখানে কি অবস্থায় আছি, তুমি আমাকে বলবা যে আমি এখানে কি অবস্থায় আছি, অনেকের মাথায় ঘুরতেছে হ্যাঁ ঠিক আছে স্থিতিশীল অবস্থায় আছি। ওকে, তো একটু খেয়াল করে দেখো আমি স্থিতিশীল অবস্থায় আছি, কিন্তু কার সাপেক্ষে? এই যে এই বোর্ডের সাপেক্ষে, এই বোর্ডের সাপেক্ষে বা এই পাশের দেয়ালের সাপেক্ষে আমি স্থিতিশীল অবস্থায় আছি। কিন্তু আমি যদি বলি একজন রিকশাওয়ালার সাপেক্ষে আমি কিভাবে আছি? গতিশীল অবস্থায় আছি। তার মানে এই যার সাপেক্ষে আমি আমাকে চিন্তা করি সেটা হলো প্রসঙ্গ কাঠামো। আর এই প্রসঙ্গ কাঠামোর এই বিন্দুকে বলা হয় মূল বিন্দু। তো আমাদের একমাত্রিক, এটা হলো দ্বিমাত্রিক, এটা হলো ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, একমাত্রিকও আছে। তো আমরা শুধুমাত্র প্রসঙ্গ কাঠামো কাকে বলে সেই সংজ্ঞাটা মাথায় রাখবো। যার সাপেক্ষে কোনো একটা বস্তু স্থিতিশীল না গতিশীল তা সুনির্দিষ্ট করা হয়, তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো নিয়ে আমরা বিস্তারিত আরো পাবো, যে জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো, সেগুলো আমরা যাচ্ছি না। আমরা শুধু প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে সুনির্দিষ্ট করা হয় কোনো একটা বস্তু গতিশীল না স্থিতিশীল, তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। এখন আসো এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন ওই বস্তুকে বলি আমরা গতিশীল। আবার খেয়াল করো, আমরা এভাবে পড়ে আসছি বইয়ে পারিপার্শ্বিকের সাপেক্ষে। তো পারিপার্শ্বিক বলতেই আমরা কোনো একটা কিছুর সাপেক্ষে চিন্তা করতেছি, সেটাকে আমরা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষেও চিন্তা করতে পারি। যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলে ওই বস্তুকে আমরা বলি কি? গতিশীল বস্তু। আচ্ছা, আর এই গতিশীল বস্তুর এরূপ অবস্থানের পরিবর্তন ঘটাকেই বলা হয় গতি। গতি হলো একটা প্রক্রিয়া। তাইলে এই গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাই হলো গতি। তাহলে আমরা দেখো খেয়াল করো, আমরা গতি যখন সংজ্ঞা বলবে তখন আমি বলবো যে পারিপার্শ্বিকের সাপেক্ষে, অথবা এভাবে বলবো যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তখন ওই বস্তুকে বলবো আমরা কি? গতিশীল বস্তু। আর এই গতিশীল বস্তুর এরূপ অবস্থানের পরিবর্তন ঘটাকেই বলে গতি। তাহলে দেখো তোমরা সবাই খুব ভালোভাবেই জানো যে তাহলে স্থিতিশীল বস্তুটা কি? তুমিই বলবা যে পারিপার্শ্বিকের সাপেক্ষে অথবা প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে,
তখন ওই বস্তুকে বলা হয় স্থিতিশীল বস্তু। আর স্থিতিশীল বস্তুর এরূপ অবস্থানের পরিবর্তন না ঘটাকেই বলা হয় স্থিতি। তার মানে দেখো একটা বস্তু কি অবস্থায় আছে সেটা বলার জন্য আমরা অবশ্যই কারো সাপেক্ষে চিন্তা করতেছি। তার মানে সবকিছুই কি আপেক্ষিক, সবকিছুই আপেক্ষিক। তো আমাদের এরকম একটা শব্দ আসে প্রশ্নে 2 মার্কের জন্য, যে কোনো গতিই পরম নয়, পরম নয় কোনো স্থিতিই, সকল গতি আপেক্ষিক, সকল স্থিতিই আপেক্ষিক। তার মানে পরম গতি বলে একটা শব্দ আছে, সেটা কি পরম গতি। ধরো আমি যদি বলি যে এই দেয়ালের সাপেক্ষে আমি স্থিতিশীল অবস্থায় আছি, তুমি বলবা স্যার দেয়াল তো স্থিতিশীল না, কারণ পৃথিবী নিজেই তো ঘুরতেছে। তার মানে এটা প্রকৃতপক্ষে স্থিতিশীল না, যার সাপেক্ষে আমি চিন্তা করতেছি আমাকে, তার মানে এটাও আপেক্ষিক। যদি এইরকম কোনো একটা প্রসঙ্গ কাঠামো পাওয়া যাইতো যেটা প্রকৃতপক্ষে স্থিতিশীল, তাহলে সেই প্রসঙ্গ কাঠামোকে বলা হয় হলো পরম প্রসঙ্গ কাঠামো। আর ওই পরম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তু যদি স্থিতিশীল হয় তখন ওই বস্তুর স্থিতিকে বলা হয় পরম স্থিতি। আর পরম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল হয় তাহলে ওই বস্তুর গতিকে বলা হয় পরম গতি। কিন্তু পরম প্রসঙ্গ কাঠামো বলে কোনো কিছু নাই পৃথিবীতে। তার জন্য কোনো গতিই পরম নয়, পরম নয় কোনো স্থিতি, সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক। তো আমরা কোশ্চেনটা 2 মার্কের জন্য সুন্দরভাবে গুছায় ফেলবো। এখন আসো, তাহলে এই যে গতি স্থিতি সেটা আমরা পাইলাম, এরপরে আমাদের আরেকটা শব্দ একটু জানতে হয়, সেটা হলো রাশি। আর রাশি সম্পর্কে আমরা চ্যাপ্টার 1-এ পড়ে আসছি যে রাশি, রাশি কাকে বলা হয়? রাশি যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলা হয়? রাশি। তাহলে ভৌত জগতের মধ্যে যা কিছু পরিমাপ করা যায় সেটাকে কি বলা হয়? রাশি। যেমন এই বস্তুটার ভর পরিমাপ করা যায়, তাহলে ভর একটা রাশি। এই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করা যায়, দৈর্ঘ্য একটা রাশি। সময় গণনা করা যায়, তাহলে সময় একটা কি? রাশি। তো একটু খেয়াল করো, ওজন একটা রাশি, বল একটা রাশি, ত্বরণ একটা রাশি। তাহলে এই যে রাশি, রাশি হলো ভৌত জগতের মধ্যে যা কিছু পরিমাপ করা যায় সেটাই কি? রাশি। তো এই রাশি আমরা আরো 2টা পড়ে আসছি, একটু খেয়াল করে দেখো যে রাশি 2 প্রকার। আমরা এটাও প্রথম অধ্যায়ে পড়ে আসছি। রাশি 2 প্রকার কি কি ছিল? একটা হলো মৌলিক রাশি, আর আরেকটা ছিল কি? একটা হলো মৌলিক, আরেকটা কি? যৌগিক বা লব্ধ রাশি। যৌগিক, যৌগিক বা লব্ধ রাশি। একটু খেয়াল করো, এই মৌলিক রাশি ছিল টোটাল কয়টা? 7টা। কয়টা? 7টা। আর এই যৌগিক বা লব্ধ রাশি এই 7টার বাইরে যা আছে সব। তার মানে আমি সবাইকে বলি তুমি মৌলিক রাশি 7টা শুধু মনে রাখো, কারণ এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমাদের জিজ্ঞেস করা হয় নিচের কোনটি মৌলিক রাশি, নিচের কোনটি মৌলিক রাশি নয়। তো আমাকে যদি কখনো জিজ্ঞেস করে নিচের কোনটা মৌলিক রাশি, তাহলে ওই যে তোমার প্রথম অধ্যায়ে দেখবা 7টা মৌলিক রাশি লিখে দেওয়া আছে কি কি। আমি যদি একটু সুন্দর করে এই পাশে লিখি, একটু খেয়াল করো, মৌলিক রাশি 7টা আছে এরকম: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। তো একটু খেয়াল করো কেন এই 7টা আমি লিখলাম। এই 7টা তুমি সুন্দরভাবে সিরিয়াল ওয়াইজ মুখস্থ করবা: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। এই 7টা যদি আমি মুখস্থ রাখতে পারি, এই 7টার একক মাথায় রাখবো, এই 7টার মাত্রা মাথায় রাখবো, আমি আমার বইয়ের মধ্যে যত একক আছে, যত মাত্রা আছে সব সলভ করতে পারবো। তো কিভাবে? খেয়াল করো, এই 7টা খুবই গুরুত্বপূর্ণ যে নিচের কোনটি মৌলিক রাশি, এই এমসিকিউটা আসে। পাশাপাশি মৌলিক রাশিগুলোর এককগুলা বের করতে বলে, অথবা বিভিন্ন যৌগিক রাশিগুলোর একক বের করতে বলে। এইটুকু অংশ জানা যে কতটা গুরুত্বপূর্ণ তুমি একটু পরেই ফিল করতে পারবা, যে আমরা এইটুকু কেন জানি না জেনেই চলে আসি। আমি এটা এর জন্য এই প্রথম অধ্যায়ের এই অংশটা রিপিট করে আসতেছি। মৌলিক রাশি হলো কারা? যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অন্য কোনো রাশির উপরে নির্ভরশীল নয়, তারাই হলো মৌলিক রাশি। আর মৌলিক রাশি থেকে যাদেরকে লাভ করা যায় তাদেরকে কি বলা হয়? যৌগিক রাশি। তাহলে এই মৌলিক রাশি আছে টোটাল 7টা। এই 7টার এককগুলো আমি লিখবো, মাত্রাগুলো লিখবো। একক, দৈর্ঘ্যের একক কি? তোমরা সবাই জানো মিটার। মাত্রা কি? এল। ভরের একক কেজি। মাত্রা কি? এম। সময়ের একক সেকেন্ড। মাত্রা কি? টি। তো তাপমাত্রার একক কি বলো? কেলভিন। মাত্রা কি বলো? তাপমাত্রা থেটা। ওকে, তাহলে এই তড়িৎ প্রবাহের একক কি বলো? অ্যাম্পিয়ার। মাত্রা কি? আই। ওকে, দীপন তীব্রতার একক কি? ক্যান্ডেলা। সিডি, ক্যান্ডেলা। মাত্রা কি? জে। আর পদার্থের পরিমাণের একক কি? মোল। কি? মোল। মাত্রা কি? এন। ওকে, একটু খেয়াল করো, এই যে এই রাশিগুলো আছে এর মধ্যে এইটুকু মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। তোমার একক মাত্রা যে বের করতে বলে, ওই বের করার জন্য বা আমাদের বলে যে বেগের একক কি,
ত্বরণের একক কি, এই এককগুলা জানার জন্য আমার এইটুকু জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দৈর্ঘ্যের একক মাত্রা, ভরের একক মাত্রা, সময়ের একক মাত্রা, এটুকু মাথায় রাখলে তুমি ফিল করতে পারবা, একটু পরে আমি তোমাকে বুঝাই দিব, তুমি ফিল করতে পারবা যে এটা কতটা ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের আরেকটা একক আসে দীপন তীব্রতার একক কি, ক্যান্ডেলা। দীপন তীব্রতার একক কি, ক্যান্ডেলা। তো এই দীপন তীব্রতার একক হলো ক্যান্ডেলা। তো আমরা এইটা মাথায় রাখবো, আমাদের এমসিকিউতে আসে, পাশাপাশি এটা সিকিউতেও আসে, কমার্কে বলে দেয় দীপন তীব্রতার একক কি। ওকে, ক্যান্ডেলা। তো আমরা এই যে মৌলিক রাশি এই 7টা মনে রাখতে পারলে আমাকে যদি জিজ্ঞেস করে নিচের কোনটা মৌলিক রাশি নয়, তার মানে কার মান বের করতে বলছে, যৌগিক রাশি। মৌলিক রাশি 3টা দেওয়া থাকবে, বাকি অন্য একটা থাকবে। তো আমরা এমসিকিউও সলভ করতে পারবো, এটা খুব ভালোভাবে মাথায় রাখবো আমরা। এখন আসো, তো এই দিকের বিবেচনায় রাশি আবার 2 প্রকার। দিকের বিবেচনায় রাশি কয় প্রকার? 2 প্রকার। কি কি? দিকের বিবেচনায় রাশি হলো 2 প্রকার। সে রাশি আমি আবার একটু বলতেছি, দেখো খেয়াল করো। এই রাশি হলো একটা স্কেলার, স্কেলার, আর একটা কি, ভেক্টর। স্কেলার আর কি, ভেক্টর। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, স্কেলার রাশি কারা? তোমরা সবাই জানো যে স্কেলার রাশি হলো যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানই যথেষ্ট, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তারা হলো স্কেলার। আর যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিক নির্দেশের প্রয়োজন হয়, তারা কি, ভেক্টর। তার মানে এটা মান লাগে, শুধু মান। কি লাগে? শুধু মানের প্রয়োজন হয়, আর এটা মানও দিক লাগে, মানও দিক লাগে। খুব ভালোভাবে আমরা খেয়াল রাখবো। তাইলে এই স্কেলার রাশির আরো একটা নাম আছে, নাম হলো স্কেলার রাশি বা অদিক বা নির্দিক। দেখো নামের মধ্যেই পরিচয় রয়ে গেছে। তাহলে স্কেলার রাশির আরেক নাম হলো অদিক, দিক থাকবে না, নির্দিক, কোনো দিক থাকবে না। ওকে, আর ভেক্টর রাশির আরেক নাম, তাহলে তুমি আমাকে বলো কি হতে পারে? সদিক বা দিক রাশি, সদিক বা দিক রাশি। তাহলে ভেক্টর রাশি কাকে বলা হয়? আমি যদি বলি যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিক নির্দেশের প্রয়োজন হয়, তাদেরকে কি বলা হয়? ভেক্টর। দেখো আমরা এমসিকিউ ভুল করি কেন, আমি এটা বারবার বলতেছি, একটু খেয়াল করো। আবার দেখো এমসিকিউ ভুল করি আমরা, আমাদেরকে বলা হয় সরণ কি রাশি, তারপরে তোমার বেগ কি রাশি, ত্বরণ কি রাশি, ওকে, বল কি রাশি, কাজ কি রাশি, ওকে, তারপরে তোমার চাপ কি রাশি। এই যে জিজ্ঞেস করলে আমি বলি আরে চাপ যেন কি রাশি, আমরা তো মুখস্থ করে ফেলছি। চাপ কি রাশি, চাপ স্কেলার রাশি, এরকম মুখস্থ করছি। কাজ কি রাশি, কাজ স্কেলার রাশি, মুখস্থ করে আসছি। তারপরে আমরা কি এরকম মুখস্থ করে আসছি, বল কি, ভেক্টর রাশি, ওজন কি, ভেক্টর রাশি, ওকে, ত্বরণ কি, ভেক্টর রাশি। তাহলে এই যে রাশিগুলো মুখস্থ করছি, এই মুখস্থ করার কারণে পরীক্ষার হলে যে আমাদের মাথা চুলকাইতে হয়, আমরা বুঝি না। আমরা এইটা বুঝতে হবে ওই রাশিটা আসলে কি, ওই রাশিটা কি প্রকাশ করছে, রাশির সংজ্ঞাটা বুঝতে হবে আমাকে। তাহলে কোনটা স্কেলার, কোনটা ভেক্টর, কোনটার একক কি, কোনটার মাত্রা কি, এই অন্তত যে 2টা এমসিকিউ আসবে, এই 2টা এমসিকিউ আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না বা পারতে কোনো সমস্যা হবে না। এটা বোঝাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনটা স্কেলার, কোনটা ভেক্টর আমরা জানি যে যেটা দিক লাগে আর দিক লাগে না। আর আরেকটা বিষয়, ফিজিক্স পারতে হলে তোমাকে ওই সংজ্ঞাটার মধ্যে যে বলছে যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর জিজ্ঞেস করছে, তার মানে আমার সংজ্ঞাটা মাথায় আনতে হবে। আমার মুখস্থ এটা মনে করার চেষ্টা করা যাবে না, এটা কি স্কেলার নাকি এটা কি ভেক্টর, এভাবে মনে করার চেষ্টা করা যাবে না। আমাকে কি করতে হবে, ওটার সংজ্ঞাটা। যেমন আমি তোমাদের উদাহরণ হিসাবে বলি, দেখো আমি তোমাকে যদি বলি যে খুব ভালোভাবে খেয়াল করো যে দূরত্ব কি, তুমি বলবা পারিপার্শ্বিকের সাপেক্ষে যে কোনো দিকে কোনো বস্তুর অতিক্রান্ত পথ, সেটাই হলো দূরত্ব। তার মানে দূরত্ব দেখো যে কোনো দিকে, দিকের নির্দিষ্ট কোনো দিক নাই, নির্দিষ্ট দিক নাই, তাহলে কি হবে, স্কেলার। আচ্ছা আমি যদি বলি সরণ, তুমি বলবা নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বই সরণ। ভাই নির্দিষ্ট দিক, দিক বলে দিয়েছে, নির্দিষ্ট দিক আছে, কি, সরণ, ভেক্টর। এরপরে তোমাকে আমি যদি বলি বেগ কাকে বলে, তুমি বলবা সরণের পরিবর্তনের হার বা একক সময়ে কোনো বস্তুর যে সরণ ঘটে সেটা হলো কি, বেগ। তাইলে সরণ থেকে বেগ আসতেছে, সরণ ভেক্টর, তার মানে বেগ ভেক্টর। এভাবে তোমাকে মাথায় রাখতে হবে। আমি যদি বলি দ্রুতি, তুমি বলবা দূরত্বের পরিবর্তনের হার, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাই কি, দ্রুতি। তাহলে দূরত্ব হলো কি, স্কেলার, তাহলে দ্রুতি কি, স্কেলার। এরপরে আমি তোমাকে যদি বলি ত্বরণ কাকে বলে, তুমি বলবা অসমবেগের পরিবর্তনের হার। আচ্ছা বেগ, বেগ হলো কি, সরণের পরিবর্তনের হার, তার মানে সরণের পরিবর্তনের হার হলো বেগ, সরণ ভেক্টর, বেগ ভেক্টর। আর ত্বরণের বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ, তাহলে ত্বরণও কি, ভেক্টর। এভাবে তোমাকে মাথায় রাখতে হবে, এইভাবে প্রত্যেকটা পয়েন্ট বুঝে বুঝে যে হ্যাঁ এটা কি রাশি, ওটা কি, ওইটার আগে ওর সূত্রটা কোত্থেকে, এভাবে মানে ওর সংজ্ঞাটা আসছে কোত্থেকে, ওই রাশিটা কি রাশি, ওই রাশিটার জন্ম মানে সংজ্ঞাটা আসছে কোন জায়গা থেকে, সেইখান থেকে আমি বুঝতে পারবো যে সেটা কি স্কেলার না ভেক্টর। তা না করে আমরা এভাবে না বুঝে, এভাবে সংজ্ঞাটা না পড়ে আমরা কি করি, আমরা সরাসরি মুখস্থ করি যে হ্যাঁ ঠিক আছে ত্বরণ, আমরা স্যারেরা যারা আছে আমরা লিখে দেই যে দেখো স্কেলার রাশি কি কি আছে। আমি বলি সময়, তাপমাত্রা, আমি বললাম সময়, সময় পরিমাপ করার জন্য কি তোমার দিক লাগে, তুমি মাথায় রাখবা হ্যাঁ সময় পরিমাপ করতেছি, দিক লাগতেছে না, তার মানে কি, স্কেলার। এইটা না করে আমরা কি করি, আমরা মুখস্থ করি সময়, দৈর্ঘ্য, দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কি দিক লাগে, লাগে না, তাহলে দৈর্ঘ্য কি, স্কেলার। আমরা এভাবে মনে রাখবো, সংজ্ঞা থেকে মনে রাখবো, বুঝে মনে রাখবো,
আমরা কখনোই এর নিচে 10টা যে উদাহরণ দেওয়া থাকে যে যেমন লিখে ওই 10টা মুখস্থ করব না বোকার মতো, ওই 10টা মুখস্থ করবো না, কারণ ওই 10টাই দিবে এমন কোনো কথা আছে? স্যারের ইচ্ছা মতো দিবে। তো এই ভেক্টর কাকে বলে? যে ভেক্টর আমরা এখানে মুখস্থ করি যে সরণ, বেগ, ত্বরণ, বল। কেন এভাবে আমি মুখস্থ করবো না, বরং ওই বলটা কি আমরা প্রত্যেকটা সংজ্ঞা পড়ার সাথে সাথে ওর মধ্যে ওর বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করব, ওইটা কি, ওর দিক আছে কিনা সেটা বুঝে সংজ্ঞাটাও আমার হয়ে গেল, আমি ফিজিক্সও ফিল করতে পারবো, আমি ওটা কেমন টাইপের রাশি সেটাও ফিল করতে পারবো, আমি এখানে একক মাত্রাও লিখতে পারবো। ওকে, আবার স্কেলার নাকি ভেক্টর সেটাও লিখতে পারবো। আচ্ছা ওকে, স্কেলার ভেক্টর গেল। এখন আসো, এখন খেয়াল করো আমরা এই গতি অধ্যায়ের মধ্যে প্রবেশ করি। তার আগে আমি আবার বলি দেখো এই অংশটা দৈর্ঘ্য মিটার, এল ভর কেজি, এম সময় সেকেন্ড, মাত্রা টি, মাথায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এরপরে এইখান থেকেই শুধু কাজ করব, খুব ভালোভাবে খেয়াল করো। দেখো এরপরে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হলো এই গতি অধ্যায়ে আমরা এখন প্রবেশ করতেছি। স্থিতি সম্পর্কে জানি আমরা বা জেনে ফেলছি, গতি সম্পর্কে জানি আমরা জেনে ফেলছি। একটু খেয়াল করো, আমরা এই গতি আছে টোটাল 5 প্রকার। এই গতি টোটাল কয় প্রকার আছে? 5 প্রকারের গতি আছে। তো এই 5 প্রকারের গতি আমি একটা একটা করে যদি বলি, প্রথম গতিটার নাম হলো সরল রৈখিক গতি, সরল রৈখিক বা রৈখিক। 2 নম্বর হলো চলন গতি। ওকে, 3 নম্বরটা বলা হয় বৃত্তাকার না বলে আমি এইভাবে বলি ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি। 4 নম্বর হলো পর্যায়ভিত্তিক গতি। আর 5 নম্বর হলো স্পন্দন গতি বা দোলন গতি। খুব ভালোভাবে খেয়াল করো, এই যে আমি 5 প্রকারের গতি লিখছি এগুলো সম্পর্কে আমরা একটু আবার বোঝার চেষ্টা করি। কি বলছে? সরল রৈখিক গতি। দেখো সরল রৈখিক গতি, এখান থেকে আমাদের প্রশ্ন আসে। সরল রৈখিক গতি যে কোনো বস্তুকণা যদি নির্দিষ্ট সরল রেখা বরাবর চলতে থাকে, একটা বস্তুকণা নির্দিষ্ট সরল রেখা বরাবর চলতেছে, তখন ওই বস্তুকণার গতিকে বলবো আমরা সরল রৈখিক গতি বা রৈখিক গতি। তাইলে নির্দিষ্ট দিকে চলমান বাসের গতি সরল রৈখিক গতি, উদাহরণটা মাথায় রাখবো আমরা। চলন গতি এরকম বলা হয় যে একাধিক বস্তুকণা নির্দিষ্ট দিকে, খুব ভালোভাবে খেয়াল করব, একাধিক বস্তুকণা নির্দিষ্ট দিকে, আমি কিছু কিছু শব্দ দিব হাইলাইট করে বলবো বা ডিপলি বলবো, রিপিট করব, ওই রিপিটেবল শব্দগুলা। ওই যে 2 দিন আগে এরকম করতেছিলাম আমি, যখন খাতা চেক করার টাইমে আমার স্টুডেন্টসরা কি করে সংজ্ঞাগুলা লিখে সুন্দর, আমি যেভাবে লিখে দেই সেভাবে লিখে দেয়, এরপরেও আমি সুন্দর কেটে দিয়ে 0 দিয়ে দিই। তখন ওরা এসে আমাকে বলে, স্যার আপনি আমার সংজ্ঞা এত সুন্দর করে এত কষ্ট করে আপনি যা লিখে দিচ্ছেন হুবহু লিখে দিলাম, তারপরে আপনি আমাকে কি করলেন 0 দিয়ে দিলেন। ওরা ছোট্ট জায়গায় ভুল করে, একটু ভুল করে, খুব বেশি ভুল করে না, ছোট্ট বলে স্যার এইটুকু ভুলের জন্য আপনি আমার পুরো 0 দিয়ে দিলেন। দেখো ওই ভুলটা কি ভুল করে, দেখো ওই ভুলটার কারণে কত বড় সমস্যাটা হয়। ধরো আমি লিখছি, বলছি চলন গতি কাকে বলে, সে আমাকে বলতেছে যে নির্দিষ্ট দিকে একাধিক বস্তুকণা নির্দিষ্ট সমান সময়ে সমান পথ অতিক্রম করলে ওই বস্তুকণার গতিকে বলা হয় চলন গতি। ওই যে নির্দিষ্ট দিকে কথাটা মেনশন করে না, তার মানে চলন গতি মানে হলো ও বুঝাইতেছে যে এইখানে একটা বস্তুকণা এইদিকে যাচ্ছে, এইদিকে এই যে এইরকম ভাবে যাচ্ছে, তার মানে এই গতিটাকে বলা হয় চলন গতি। ভাই সমান সময়ে সমান পথ অতিক্রম করলে তো চলন গতি, কিন্তু আসলে না, নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করতে হবে, এই নির্দিষ্ট দিকটা মেনশন করতে হবে। ও বলে স্যার একটু লিখি না এই নির্দিষ্ট দিক, তার জন্য আপনি 0 দিয়ে দিবেন। ওই একটুই তো আমার বিশাল বড় সমস্যা তৈরি করে ফেলছে। তো ওই একটু ভুলটা করা যাবে না, আমরা ওই ছোট্ট শব্দটাকে বাদ দেওয়া যাবে না, যেটা কিওয়ার্ড। ফিজিক্সের কিছু কিওয়ার্ড থাকে, যে কিছু শব্দ থাকে, সেই শব্দগুলো বাদ দেওয়া যাবে না। আমাদেরকে কাজের সংজ্ঞা লিখতে বলি, ওরা আমাকে লিখে দেয় এরকম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটার স্মরণ ঘটে তাহলে বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ওরা আমাকে লিখে দেয় কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির স্মরণ ঘটে তাহলে বল এবং বলের দিকে স্মরণের উপাংশকে কাজ বলে। এই যে উপাংশের গুণফল, এই গুণফল শব্দটা লেখে না। আরে গুণফল শব্দ না লেখার সাথে সাথে তোমার সংজ্ঞাটা ভুল হয়ে গেছে, 0 হয়ে গেছে। তো আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো যে আমরা আসলে সংজ্ঞাটার মধ্যে কি লিখতেছি। ওকে, এখন আসো আমি সামনের দিকে আরেকটু আগাই। তো এই চলন গতিটা কি? চলন গতি হলো যে একাধিক বস্তুকণা নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করলে, নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করলে ওই বস্তুকণার গতিকে বলা হয় চলন গতি। পরের ঘটনায় আমরা ফিরে আসি। পরের ঘটনা একটু খেয়াল করো, দেখো
পরের ঘটনায় আমরা ফিরে আসি। এই চলন গতির পরে হলো বৃত্তাকার গতি। বৃত্তাকার গতি, ঘূর্ণন গতি, আর বৃত্তাকার গতি বা ঘূর্ণন গতি, আর এটা পর্যায়ভিত্তিক গতি, স্পন্দন গতি। তো খেয়াল করো যে এই যে ঘূর্ণন গতি, ঘূর্ণন গতিটা কি? যে কোনো বস্তুকণা কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যদি ঘুরতে থাকে, খুব ভালোভাবে খেয়াল করো যে কোনো নির্দিষ্ট বিন্দুকে, এই ও বিন্দুকে কেন্দ্র করে এই যে এই দূরত্বটা সবসময় কি থাকবে? সমান থাকবে। তার মানে এখান থেকে তুমি দূরত্ব যেদিকেই নাও না কেন, সেই দূরত্বটা কি থাকতে হবে? সমান থাকতে হবে। তার মানে একটা ধরো আমি গরুকে সুন্দর একটা কুটির সাথে বেঁধে দিছি, গরুটা সুন্দর এরকম সর্বোচ্চ দূরত্ব বজায় রেখে ঘাস খাচ্ছে, তাহলে ও একটা বৃত্ত উৎপন্ন করবে না? ওই যে আমরা কম্পাস দিয়ে যদি আঁকি একটা বৃত্ত উৎপন্ন হয়, তাহলে এটা ঘূর্ণন হইতে হইলে কি করতে হবে? নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব সবসময় সমান থাকতে হবে। তাহলে কোনো বস্তুকণা কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যদি ঘুরতে থাকে, তাহলে ওই বস্তুকণার গতিকে বলা হয় কি গতি? ঘূর্ণন গতি। কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে দূরত্ব সবসময় কি থাকতে হবে? সমান থাকতে হবে। এখন আসো পর্যায়ভিত্তিক গতি কি বলা হয়? পর্যায়ভিত্তিক গতি হলো এরকম যে কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে, সংজ্ঞাটা আমরা মুখস্থ করে ফেলবো, কোনো বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে, গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তাহলে ওই বস্তুকণার গতিকে বলা হয় কি? পর্যায়ভিত্তিক গতি। এখন খেয়াল করো যে এই বস্তুটা এরকম ঘুরে আসতেছে, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসতেছে নির্দিষ্ট দিক থেকে, তখন আমি একে বলবো কি? পর্যায়ভিত্তিক গতি। এখন আমরা উদাহরণে একটু ফিরে যাব, তাইলে বুঝতে পারবো যে বৃত্তাকার আর পর্যায়ভিত্তিকের মধ্যে পার্থক্য। ঘড়ির কাঁটার কথা চিন্তা করো। ঘড়ির কাঁটার শীর্ষবিন্দুটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরতেছে, দেখো ও সবসময় দূরত্ব সবসময় সেম রাখতেছে, আমার ঘূর্ণন গতির শর্তকে ফুলফিল করে, তাহলে ঘড়ির কাঁটার গতি ঘূর্ণন গতি। আবার দেখো আমি ওই ঘড়ির কাঁটাটাই 60 সেকেন্ড পর পর, সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড পর পর এক বিন্দুতে ফিরে আসতেছে, নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসতেছে, এটা পর্যায়ভিত্তিক গতিকেও ফুলফিল করে। তার মানে ঘড়ির কাঁটার গতি বৃত্তাকারও বলা যায়, পর্যায়ভিত্তিকও বলা যায়। এখন আসো আমি যদি বলি পৃথিবী, দেখো তো পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, কোন পথে ঘোরে? উপবৃত্তাকার পথে ঘোরে। কি পথে? উপবৃত্তাকার পথে ঘোরে। আর উপবৃত্তাকার পথে ঘুরলে এই দূরত্বটা সব জায়গা থেকে কি থাকে না, এইটা আর এটা সব জায়গা থেকে সমান থাকে না। এই দুইটা দূরত্ব যদি সমান না থাকে, দেখো আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে কত সময় লাগে? 365 দিন। 365 দিন ও সবসময় একই দিকে ঘুরে আসে, নির্দিষ্ট পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে আসে। তাহলে এই যে এইভাবে যে ঘুরে আসতেছে ওর 365 দিন সময় লাগতেছে, কিন্তু সবসময় কি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সমান থাকে? না, সমান থাকে না। তার মানে একে তুমি বৃত্তাকার বলতে পারবা না, কিন্তু পর্যায়ভিত্তিক বলা যায়। তাহলে পর্যায়ভিত্তিক হওয়ার শর্ত হলো নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসতে হবে। এটা সবসময় দূরত্ব সমান থাকবে কি না থাকবে কন্ডিশনের উপরে নির্ভর করে না, কিন্তু ঘূর্ণন হওয়ার জন্য দূরত্ব সবসময় কি থাকতে হবে? সমান থাকতে হবে। তো আমাদের মাঝে মাঝে জিজ্ঞেস করে যে সকল বৃত্তাকার গতি পর্যায়ভিত্তিক গতি, কিন্তু সকল পর্যায়ভিত্তিক দেখো বৃত্তাকার না। এই যে পৃথিবীর গতি কি বৃত্তাকার? না, সকল পর্যায়ভিত্তিক বৃত্তাকার না। কোশ্চেন আসে ইম্পর্টেন্ট। এখন আসো এই যে পর্যায়ভিত্তিক গতি সম্পন্ন বস্তুকণা যে সময় পর পর আগের বিন্দুতে ফিরে আসে সেটাকে বলা হয় পর্যায়কাল। তাহলে স্পন্দন গতির সংজ্ঞাটা হলো যে কোনো বস্তুকণা যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, ধরো পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বলতে বোঝাচ্ছি দোলনার কথা চিন্তা করো, এই যে t/2 সময় একদিকে এবং বাকি t/2 সময়ে যদি তার বিপরীত দিকে যায়, তখন ওই বস্তুকণার গতিকে আমরা কি বলবো? স্পন্দন গতি, স্পন্দন বা দোলন। পর্যায়কালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় কি চলবে? বিপরীত দিকে, তাহলে এটাকে বলা হবে স্পন্দন গতি বা দোলন গতি। তো আমাদের অধ্যায়ের শুরুতে এই সংজ্ঞাগুলো আছে, আমরা সংজ্ঞাগুলো একটু পড়ে ফেলবো। যে সকল কি বলে, আমরা আরেকটা বিষয় বলতে পারি, দেখো সকল পর্যায়ভিত্তিক গতি স্পন্দন গতি নয়, কিন্তু সকল স্পন্দন গতি পর্যায়ভিত্তিক গতি। আমাদের এটাও কোশ্চেন আসে, তো আমরা একটু সুন্দরভাবে এটা পড়ে ফেলবো। তো থিওরি বলতে মোটামুটি এটুকুই আছে, পাশাপাশি আর যে থিওরিগুলো আছে সেগুলো আমি বলে দিব, বাট আমরা এখন ম্যাথের দিকে চলে যাব, গাণিতিক রাশিগুলো কিভাবে আসছে সেগুলো আমরা দিকে চলে যাব। তার আগে আসো ওই বলছিলাম ছোট্ট ছোট্ট জায়গায় যে আমার স্মরণ দূরত্ব কি সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব, একটু খেয়াল করো। দেখো তো প্রথমে আসো দূরত্ব। এই যে দূরত্ব আর আরেকটা শব্দ আছে যার নাম হলো স্মরণ, আমি একটা একটা করে বলতেছি, খেয়াল করো। স্মরণ, দূরত্ব হলো যে কোনো বস্তুর অতিক্রান্ত পথ, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অতিক্রান্ত পথ। আমি বলি যে এই যে এইখান থেকে এই বস্তুটা এইখান থেকে এই বিন্দুতে গেছে, আমি বললাম 3 মিটার, এইখান থেকে এইখানে গেছে, আমি বললাম এটা 2 মিটার, ওকে। তাইলে এইখান থেকে এইটুকু হবে কি? তাইলে ওর দূরত্ব কত বলো তো? আমি বললাম এইখান থেকে এইখানে গেছে, এইখান থেকে এইখানে গেছে, দূরত্ব।
সরণ হলো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। তার মানে সরণটা হলো কি, আমি বললাম এইখান থেকে এইখানে যদি ও 3 মিটার যায়, এইখান থেকে এইখানে যদি ও ধরো 4 মিটার যায়, তোমাকে যদি আমি বলি দূরত্ব কত, তুমি বলবা 4 আর 3 7 মিটার। কিন্তু তোমাকে যদি আমি বলি সরণ কত, তুমি কি করবা, এই যে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী ন্যূনতম দূরত্বটা বলবা। তার মানে পিথাগোরাস ব্যবহার করবা, যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আর এটা আমরা জানি কত 5 মিটার। তাহলে তুমি আমাকে বলো যে এইখান থেকে আমি সরণ পাইলাম কয় মিটার, 5 মিটার। তাহলে সরণের আমরা সংজ্ঞাটা আরেকটু এভাবে বলতে পারি যে কোন বস্তুকণার আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব বা সরল রৈখিক দূরত্ব। তার মানে একটা বস্তুকণা যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে সেই বিন্দু থেকে যেই বিন্দুতে গিয়ে থামছে সেই বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব বা ন্যূনতম দূরত্ব, সেটাই হলো কি তার সরণ। তাহলে সরণটা হলো আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী কি দূরত্ব, ন্যূনতম দূরত্ব। সরণটা হলো কি আদি বিন্দু ও শেষ বিন্দুর মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। আচ্ছা, এখন আমি তোমাদের যদি জিজ্ঞেস করি, খেয়াল করো, যে আমি বললাম একটা বস্তুকণা বৃত্তাকার পথে ঘুরে আসতেছে, আমি বললাম ও ঘুরে এই বিন্দুতেই ফিরে আসলো। তোমাকে আমি জিজ্ঞেস করলাম বলো তো দূরত্ব কত, তুমি বলবা বৃত্তাকার পথে ঘুরতেছে আর, তাহলে দূরত্ব হলো এর পুরা পরিধি 2πr। এটা কি দূরত্ব। আমি যদি বলি সরণ কত, তুমি বলবা সরণ হলো ও এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতেই যেহেতু ফিরে আসছে, তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দু একটাই বিন্দু, তাহলে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, তুমি বলবে একই বিন্দু যদি হয় তাহলে মধ্যবর্তী দূরত্ব কত, 0। তাহলে সরণ কত, সরণ 0। আচ্ছা, এখন খেয়াল করো, আমি বললাম না ও এই বিন্দু থেকে ঘুরে এইখানে আসছে, 1/4 ঘুরে আসছে। খুব ভালোভাবে খেয়াল করো, এখন আমি বললাম 1/4 ঘুরে আসছে। আচ্ছা, 1/4 আমি একটু পয়েন্ট করে করে একটু লিখে দেই, 1/4। তাহলে 1/4 যদি ঘুরে আসে, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আর 1/4 মানে এই বিন্দুতে ফিরে আসছে। তুমি আমাকে বলো এইখান থেকে এইখানে এই টোটালটা হবে কি ওর দূরত্ব, তাহলে দূরত্ব কত, দূরত্ব তুমি বলবা পরিধির 4/1। তার মানে কত হবে বলো, πr/2। আমি যদি বলি সরণ কত, তুমি বলবা স্যার এই এ থেকে কোথায় চলে গেছে, বিতে চলে গেছে না, তাহলে এ আর বি এর মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, এই যে রৈখিক দূরত্ব, সরল রৈখিক দূরত্ব এইটুকু না, আর এইটুকু কি দেখো, আমি যদি পিথাগোরাস ব্যবহার করি এটুকু হবে √r² প্লাস r²। তার মানে আমি লিখতে পারি 2r², তার মানে কত √2r। তাহলে এখান থেকে আমি সরণ পাচ্ছি কত, সরণ √2r। আমার বিশ্বাস তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন খেয়াল করো, আমি বললাম 1/4 ঘুরে নাই, আমি বললাম অর্ধেক ঘুরে আসছে। অর্ধেক ঘুরলে তোমরা আমাকে বলো, অর্ধেক ঘুরলে, অর্ধেক ঘুরে আসলে তুমি বলো এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে আসছে, তাহলে টোটাল দূরত্ব কত হবে, দূরত্ব কত বলো, পরিধির অর্ধেক 2πr/2 মানে কত πr। আমি যদি বলি সরণ কত, তুমি আমাকে বলবা আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, অর্ধেক ঘুরে আসছে, এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে গেছে, তাহলে বলো এইটুকু আর এইটুকু আর, তাহলে r প্লাস r ইকুয়াল টু r। ওকে, আমাকে বুঝে মনে রাখতে হবে। আমি বললাম 3/4 ঘুরে আসছে, খুব ভালোভাবে খেয়াল করো, 3/4 ঘুরে আসছে, খেয়াল করো 4/এর কয় ভাগ ঘুরে আসছে, 3 ভাগ। তাইলে এখানে আমি বললাম যে বৃত্তাকার পথে এইখান থেকে এইদিকে ঘুরে এইখানে চলে আসছে, অর্থাৎ 3/4। তাহলে তুমি আমাকে বলো দূরত্ব কত হবে, পরিধির 4/3 ভাগ 2πr ডিভাইডেড বাই কত, এই যে 3/4। 3/4 ঘুরে আসছে 2πr। আর আমি যদি বলি সরণ কত, তুমি বলবা স্যার এই আর এটা এই বিন্দু থেকে ঘুরে এই বিন্দুতে আসছে, আমরা দূরত্বের সংজ্ঞা থেকে জানি, খুব ভালোভাবে খেয়াল করো, সংজ্ঞা থেকে জানি কি আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, এটা কি হবে, এটা r² প্লাস r² ইকুয়াল √2r। তাহলে ইকুয়াল হবে √2r। ওকে, এভাবে মনে রাখতে হবে, আমাকে বুঝে মনে রাখতে হবে। আমি যদি বলি 5 বার ঘুরে আসছে, দূরত্ব কত, তুমি বলবা 5 × 2πr। সরণ কত, এটা আদি বিন্দুতেই ফিরে আসছে, সরণ 0। ওকে, এভাবে দূরত্ব আর সরণ, এটাতে এমসিকিউ আসে, প্রতি বছরই এমসিকিউ আসে, বিখ্যাত একটা এমসিকিউ, আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো এই অংশটা। ওকে, এখন আসো,
এখন এর পরবর্তীতে আমাদের যেটা লাগে স্মরণের পরে আমাদের লাগে স্মরণ। তাইলে তোমরা আমাকে বলো, দূরত্ব ছিল যে কোনো দিকে অতিক্রান্ত পথ, আর স্মরণ ছিল নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। তাইলে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, তাহলে নির্দিষ্ট দিক আছে, তাহলে স্মরণ কি হবে? ভেক্টর। আর দূরত্ব স্কেলার। ওকে, আচ্ছা এখন আসো দ্রুতি। দ্রুতি হলো দূরত্বের পরিবর্তনের হার, দূরত্ব ভাগ সময়। আর বেগ কি? বেগ হলো স্মরণের পরিবর্তনের হার, স্মরণ ভাগ সময়। তাহলে তোমরা আমাকে বলো, খুব ভালোভাবে খেয়াল করে দেখো যে দূরত্বের একক কি? মিটার। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড। মাত্রা কি? দূরত্বের মাত্রা কি? এম। সময়ের মাত্রা কি? এল। ওকে, আচ্ছা বেগ একক কি? স্মরণের একক কি? মিটার। সময়ের একক সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড। মাত্রা কি বলো? স্মরণের মাত্রা কি? এল। দুঃখিত, আমি এখানে দূরত্বের মাত্রা হবে এল, এল। আর সময়ের মাত্রা টি, এল টি ইনভার্স ওয়ান। স্মরণের দূরত্বের মাত্রা কি ছিল? দূরত্ব। দূরত্বের মাত্রা কি ছিল? দূরত্ব বা দৈর্ঘ্য। দূরত্ব আর দৈর্ঘ্য একই কথা। ওকে, এল। ওকে, লেন্থ এল। আচ্ছা, তাহলে এটা হবে এল টি ইনভার্স ওয়ান। ওকে, এইটা একটু খেয়াল করো, দূরত্ব আসছে কোত্থেকে? দ্রুতি থেকে। দ্রুতি কি ছিল? স্কেলার। তাহলে দূরত্ব কি হবে? দ্রুতি মানে দূরত্ব কি ছিল? স্কেলার। তাহলে দ্রুতি কি হবে? স্কেলার। সেম ভাবে স্মরণ কি বলো? স্মরণ, স্মরণ ভেক্টর, কারণ নির্দিষ্ট দিক আছে। তাহলে স্মরণ যদি ভেক্টর হয়, বেগ কি হবে? ভেক্টর। বেগ ভেক্টর। আচ্ছা এখন আসো, আমাদের আরো একটা শব্দ আছে যার নাম হলো গড় বেগ। আমরা গাণিতিক রাশিতে চলে যাচ্ছি আস্তে আস্তে, যে গড় বেগ। গড় বেগ। আচ্ছা, এই যে গড় বেগে এরকম বলা হয় যে গড়ে প্রতি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় গড় বেগ। খুব ভালোভাবে খেয়াল করো, আমি যদি বলি এই বস্তু কণা এইখান থেকে এইখানে গেল, আমি বললাম আদিবেগ ছিল ইউ। আমরা ইউকে আদিবেগ দ্বারা বা আদিবেগ কিউ দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি। শেষ বেগ হলো কত? ভি। আর এইখান থেকে এইখানে যাইতে যে সময় লাগছে সেই সময়টা হলো টি, আর টোটাল দূরত্বটা হলো এস। তাহলে আমরা জানি গড় বেগ, গড় বেগ ইকুয়াল মোট দূরত্ব ভাগ মোট সময়। আবার আরেকটা বিষয় লিখতে পারি যে আবার গড় বেগ ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু। তাহলে এই দুইটা রাশিকে যদি একসাথে লেখো, দুইটা রাশি একই কথা, একসাথে লিখলে লেখা যায় এস ডিভাইডেড বাই টি ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু। এইখান থেকে ফাইনালি আমি লিখতে পারি এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। আমরা এই ফর্মুলাটা মাথায় রাখবো। এটা কীভাবে আসছে সেটা আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো। এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। ওকে, এখন আসো এর পরবর্তীতে আমরা একটু আগাবো। এই যে দ্রুতি পাইলাম, বেগ পাইলাম, এরপরে আমরা গড় বেগ পাইয়ে গেছি। গড় বেগের গাণিতিক রাশি আমরা জানি। গড় বেগ থেকে আমাদের যেটা আসে সেটা হলো এই বেগের পরেই আমাদের আসে হলো এই বেগ দুই প্রকার, একটা সুষম বেগ বা সমবেগ, আর একটা হলো কি অসমবেগ। তাহলে বেগ কয় প্রকার? বেগ বেগ দুই প্রকার, একটা সুষম বা সমবেগ, আর একটা হলো কি অসমবেগ। তাহলে সুষম বা সমবেগটা কি? যে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি স্মরণের পরিবর্তনের হার সমান হয়, মানে বেগের মান চেঞ্জ হবে না আর কি। এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে স্মরণের পরিবর্তনের হার সমান হইলে তখন ওই বস্তুর বেগকে বলা হবে সুষম বেগ বা সমবেগ। আর সময়ের পরিবর্তনের সাথে সাথে স্মরণের পরিবর্তনের হার যদি সমান না হয় তখন ওই বস্তুর বেগকে কি বলা হবে? অসমবেগ। তাহলে সমবেগের ক্ষেত্রে দেখো বেগ সবসময় কি থাকবে? সমান থাকবে। আর অসমবেগ বেগ সমান থাকবে না। আচ্ছা এখন আসো, এই যে সুষম বা সমবেগে ত্বরণ শূন্য থাকে, আমরা এই জায়গাটা একটু পরেই পাবো। সুষম বেগ বা সমবেগে ত্বরণ কি থাকে? শূন্য থাকে। আচ্ছা এখন আসো, এখন ওই বেগের আমরা একক জানি, মাত্রা জানি। তাহলে বেগ দুই প্রকার, একটা সুষম বেগ আর একটা সমবেগ। আমরা সংজ্ঞাগুলো জানি, জন্য সংজ্ঞাগুলো থিওরিগুলো আমরা একটু কম সময় নিচ্ছি। যে সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি স্মরণের পরিবর্তনের হার সমান হয় তখন ওই বস্তুর বেগকে বলা হবে সুষম বেগ বা সমবেগ। আর অসমবেগটা হলো কি? সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি স্মরণের পরিবর্তনের হার সমান না হয় তখন তাকে কি বলা হবে? অসমবেগ। অসমবেগ। ওকে, আমরা সমবেগ অসমবেগ জানি। এখন আসো, এই অসমবেগের যে পরিবর্তন হয়, বেগের যে পরিবর্তন হচ্ছে, এই অসমবেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ।
এই অসমবেগের এই ত্বরণের সংজ্ঞাটা আসে অ্যাকচুয়াল সমবেগ থেকে আসে না, এইখান থেকে আসে অসমবেগের পরিবর্তনের হার। এই অসমবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। তাহলে এই অসমবেগের পরিবর্তনের হার কে কি বলে? ত্বরণ বলে। ওকে, তাহলে ত্বরণ কোত্থেকে আসলো আমরা সেটা পেয়ে গেছি, যে অসমবেগের পরিবর্তনের হার। আমরা একটু বোঝার চেষ্টা করি। এইখানে একটা বস্তু ছিল, এর বেগ ছিল ইউ, এখানে যে বস্তুটা হয়েছে বেগ হয়েছে কত? ভি। এই টি সময়ে বেগের পরিবর্তন কত হয়েছে? ভি মাইনাস ইউ। তাহলে এই টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, তাহলে একক সময়ে বেগের পরিবর্তন কত? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর তোমরাই আমাকে বলো এই অসমবেগের পরিবর্তনের হারকে কি বলা হবে? ত্বরণ। ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো আমরা ত্বরণের সংজ্ঞাটা এভাবে পড়িনি, আমরা পড়ে আসছি কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বাবারে, বেগ বৃদ্ধিও পাইতে পারে, বেগ হ্রাসও পাইতে পারে, বেগ যে বৃদ্ধিই পাবে এটা তুমি কেমনে নিশ্চিত করে বলো? এর জন্য বেগ বৃদ্ধি না বলে সবচেয়ে সুন্দর হলো কোনো বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে কথাটা আসলে কেমন জানি একটু লাগে। তবে হ্যাঁ, এই ত্বরণ আবার আছে দুই প্রকার, একটা হলো সুষম বা সমত্বরণ, আর একটা হলো অসমত্বরণ। তুমি বলবা সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি বেগের পরিবর্তনের হার সমান হয় তখন তাকে বলবো আমরা সুষম বা সমত্বরণ, আর সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগের পরিবর্তনের হার সমান না হলে তখন তাকে কি বলবো? অসমত্বরণ। ওকে, তাহলে সুষমত্বরণ আর অসমত্বরণ সেটা সম্পর্কে আমরা জানি। আচ্ছা, তাহলে সমত্বরণ বা সুষমত্বরণ সেটা সম্পর্কেও জানি, অসমত্বরণ সম্পর্কেও আমরা জানি। তো এই ঘটনা নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। এখন আসো, এখন এই যে ত্বরণটা সম্পর্কে জানি, ত্বরণের একক মাত্রা সেটা নিয়ে আমরা একটু দেখব। যে এখানে বেগের পরিবর্তন বা বেগের পরিবর্তন আর এর কি সময়, তাহলে বেগের একক কি ছিল? মিটার পার সেকেন্ড, আর ডিভাইডেড বাই সেকেন্ড। মিটার পার সেকেন্ডকে যদি আমরা সেকেন্ড দ্বারা ভাগ করে দেই তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। মাত্রা কি হবে? এলটি ইনভার্স টু। এলটি ইনভার্স টু। তাহলে তুমি যদি এই বেগের একক জানো, মাত্রা জানো, তাহলে ত্বরণেরটা পার করতে পারবা। আর বেগেরটা জানার জন্য তোমাকে কি লাগবে? স্মরণেরটা লাগবে। আর স্মরণ আমি বলছিলাম ওই তিনটা তোমাকে সবসময় হেল্প করবে, ওই তিনটা তোমাকে সবসময় হেল্প করবে, তিনটা মাথায় রাখবো আমরা। তাহলে অসমবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। কোন বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ। ওকে, তাহলে আমরা এই ত্বরণের গাণিতিক রাশিটা জানি। এখন আসো, আমরা তাৎক্ষণিক বেগ বলে একটা শব্দ আছে, তাৎক্ষণিক ত্বরণ বলে একটা শব্দ আছে, আমাদের মাঝে মাঝে সংজ্ঞায় আসে যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের ত্বরণকে কি বলা হয়? তাৎক্ষণিক ত্বরণ। তাহলে সেম ভাবে কোনো একটা বিশেষ মুহূর্তের বেগকে কি বলা হবে? তাৎক্ষণিক বেগ। তো এইটার অ্যাকচুয়াল ইন্টারমিডিয়েটের সংজ্ঞাটা আমরা এইভাবে বলি যে সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তুর স্মরণের অন্তরককে, সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের অন্তরককে কি বলা হবে? বেগ বা তাৎক্ষণিক বেগ। ঠিক সময় এইভাবে আমরা বলি যে সময়ের সাথে কোনো বস্তুর বেগের অন্তরককে বলা হবে তাৎক্ষণিক ত্বরণ বা ত্বরণ। তো আমরা সেগুলো পাবো। এখন আমরা শুধু এভাবেই লিখবো যে কোনো একটা বিশেষ মুহূর্তের ত্বরণকে বলা হয় তাৎক্ষণিক ত্বরণ, কোনো একটা বিশেষ মুহূর্তের বেগকে কি বলা হবে? তাৎক্ষণিক বেগ। তো এখন আসো, এখন ওই যে একটু আগে থেকে শুরু করে আমি মাত্র দুইটা রাশি একটু পাইছি এইভাবে। একটা হলো এরকম এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি, এই একটা রাশি। আর এখান থেকে আমরা আরেকটা রাশি পাইছি হলো এস এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই দুইটা রাশি থেকে দেখো আমরা আরও কয়েকটা রাশিতে যাইতে পারি, সেগুলো আমরা একটু দেখবো। একটু খেয়াল করো, দেখো আমি এইখান থেকে লিখতেছি এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। তুমি আমাকে বলো এই রাশিটাকে এইভাবে লেখা যায় কি না? তোমরা এইভাবে পড়ে আসছো যে টি এই পাশে গুণ হয়ে গেছে, তাহলে এ টি। আচ্ছা, তাহলে আমি একবারে লিখি ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ভি ইকুয়াল ইউ প্লাস এটি লেখা যায়। তোমরা পড়ে আসছো যে গতির সমীকরণে এই সমীকরণটাকে আমরা বক্স করে রেখে আসতাম একটা, এই সমীকরণটাকে একটা বক্স করে রাখতাম, এটাকে বলতাম আরেকটা সমীকরণ। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই ভি এর পরিবর্তে ভ্যালুটা বসায় দাও, তাহলে কি লেখা যায়? ইউ প্লাস এটি ডিভাইডেড বাই কত? টু ইন্টু টি। একটু খেয়াল করো, এই ভি এর পরিবর্তে এই ভ্যালুটা বসাই দিছি ইউ প্লাস এটি। কয়টা ইউ হয়েছে? টু ইউ প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু টি। ভ্যালুটা আবার চেঞ্জ করবে, ভাঙায় লিখো টু প্লাস এটি ডিভাইডেড বাই টু ইন্টু টি। এটা বাদ চলে যায়, তাহলে এটা সুন্দর করে টি দ্বারা গুণ করে দাও, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা আরেকটা বক্স করে রাখবো আমরা, আরেকটা ফর্মুলা। একটু খেয়াল করো, এখানে একটু দেখো এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি। তাহলে এইখান থেকে তুমি আমাকে বলো এই যে টি ইকুয়াল চেঞ্জ করে কি লেখা যায় দেখো তো। যেহেতু তুমি জানো টি ইকুয়াল, এই যেটাকে চেঞ্জ করে দেখো এইভাবে লেখা যায় কিনা, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। এই যে এই পাশে নিয়ে গেছি, টিকে এই পাশে নিয়ে আসছি।
তাহলে টি এর পরিবর্তে সময়টা চেঞ্জ করে লিখো, বলো ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ লেখা যায়। উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ 2a, দেখো তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো এইভাবে লেখা যায় না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল 2as, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। আমি আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। ওকে, এখন আসো, তাহলে আমি টোটাল বক্স করা সমীকরণ কয়টা পাইলাম? এই একটা, এই একটা, এই একটা, এই একটা। আরেকটা শব্দ আমি বলে আসছিলাম, মনে করে দেখো যে সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ শূন্য হয়। কিভাবে হয় একটু খেয়াল করো। সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না, এটা আমরা একটু দেখব। এটা আমি মুছে দিলাম, এটা লাগবে না আমার, বক্স করাগুলো শুধু রাখবো, এটা লাগবে না আমাদের। ওকে, এটাও লাগবে না, একটু খেয়াল করো। তো সমবেগ একটু খেয়াল করো, ত্বরণের সংজ্ঞা থেকে আমরা কি পাইছিলাম? ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সমবেগে, সমবেগে বেগের মান কি থাকবে? সমান ভি ইকুয়াল ইউ। তাহলে অতএব এ ইকুয়াল ভি মাইনাস ভি ডিভাইডেড বাই কত? টি। 0 ডিভাইডেড বাই টি ইকুয়াল 0। তাহলে সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে? থাকে না। আমাদের 2 মার্কের জন্য প্রশ্ন আসে যে দেখাও যে সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না বা ত্বরণ শূন্য হয়। তখন আমরা প্রথমে ত্বরণের সংজ্ঞা লিখব, এরপরে আমরা লিখব ত্বরণের সংজ্ঞা থেকে এই গাণিতিক রাশিটা লিখব, লিখব আমরা জানি সমবেগের ক্ষেত্রে ভি ইকুয়াল ইউ, তারপরে আমি এখান থেকে এইটুকু করে দিব। এরপরে বলে দিব বাংলা ফাইনাল কথাটা যে হ্যাঁ, সমবেগে চলমান কোনো বস্তুর ত্বরণ থাকে না বা ত্বরণ শূন্য ব্যাখ্যা করা হলো বা দেখানো হলো। ওকে, তাহলে আমরা এই রাশিটা জানি। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই যে রাশিটা পাইছো, আমি বললাম বস্তু কণাটার এই যে টোটাল রাশি, আমি সবগুলো রাশি একসাথে লিখবো। এরপর আমি বলছিলাম যে আমি মাত্র 2টা ম্যাথ করাই দিব। তোমার সবচেয়ে প্রবলেম হওয়া 2টা ম্যাথ করাই দিব, ওই 2টা ম্যাথ দিয়ে তুমি ম্যাক্সিমাম ম্যাথ সলভ করতে পারবা। খুব ভালোভাবে খেয়াল করো, দেখো দেখো আমি সবগুলো রাশিকে আগে একসাথে লিখে নেই, তারপরে বলতেছি। তো একটু খেয়াল করো, আমি সবগুলো রাশিকে সুন্দর করে 3 ভাগে ভাগ করে লিখবো। ওকে, খেয়াল করো, বুঝে বুঝে একটু দেখো। তুমি প্রথমে যে রাশিটা আমরা পাইছিলাম ত্বরণের ক্ষেত্রে, বা এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এরপরে আরেকটা রাশি পাইছিলাম ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এরপর আরেকটা রাশি পাইছি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই আরেকটা রাশি পাইছি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এইখান থেকে সমবেগে, সমবেগে আমরা জানি সমবেগের ক্ষেত্রে কোনো বস্তু কণার ত্বরণ শূন্য। তাহলে সমবেগটাকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি, সমবেগকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি, তাহলে এইখান থেকে তুমি আমাকে বলো যে এই ভি, তাহলে এই রাশিটাকে কি লেখা যায় বলো তো? এস ইকুয়াল ইউ এর জায়গায় আমি সমবেগকে ভি দ্বারা প্রকাশ করতেছি, আর এই ত্বরণটা কি হয়ে গেছে? শূন্য। এস ইকুয়াল ভিটি। তাহলে সমবেগের জন্য তুমি লিখতে পারো এস ইকুয়াল ভিটি। খুব ভালোভাবে দেখে নাও, একটু খেয়াল করো, এটুকু আমরা জানি, এটুকু আমরা জানি। তো এখানে আমি আরেকটা জিনিস একটু লিখে দিব যে এই রাশিটা লিখছো, এই রাশির পাশে একটু লিখে রাখবা যে আমরা গ্রাফের ম্যাথ করার জন্য বা গ্রাফ বা সমতরণ, সমতরণে চলমান বস্তুর ম্যাথ করার জন্য এই ফর্মুলাটা বেশি ব্যবহার করব। ওকে, আচ্ছা, আর এটা আসলো। এখন আসো, আমরা বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তুর সূত্র প্রদান করেন। বিজ্ঞানী গ্যালিলিও পরন্ত বস্তুর কয়টা সূত্র প্রদান করেন? 3টা, ইম্পর্টেন্ট। তো তিনি প্রথম সূত্রে এরকম বলা হয় যে স্থির অবস্থান ও একই উচ্চতা হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। স্থির অবস্থান ও একই উচ্চতা হতে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তাইলে 2 নম্বর সূত্র বলা হয় স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তুর, আমরা প্রথম সূত্রটা জানি কিন্তু একই উচ্চতা থেকে 2টা বস্তু যদি পড়তে থাকে তাহলে ওই একই সময় আঘাত করবে, সেটা হালকা হোক আর ভারী হোক। তার মানে এই 2টা বস্তুকে ফেলে দিলে যদি বিনা বাধায় পড়তে থাকে একই উচ্চতা থেকে, তাহলে ওরা একই সাথে ভূমিতে পৌঁছাবে। এটা হলো প্রথম সূত্র। 2 নম্বর সূত্র বলা হয়েছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, ভি সমানুপাতিক টি। আর 3 নম্বর সূত্র বলা হয়েছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এইচ সমানুপাতিক টি স্কোয়ার আমরা জানি। তাহলে এইখান থেকে তুমি আমাকে বলো এইচ ডিভাইডেড বাই টি স্কোয়ার ইকুয়াল ধ্রুব।
তাহলে h1 ডিভাইডেড বাই t1 স্কোয়ার ইকুয়াল h2 ডিভাইডেড বাই t2 স্কোয়ার। এটা দিয়ে আমাদের প্রচুর ম্যাথ আসে। আমাদের এরকম বলা হয় একটা বস্তু 5 সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করে, 15 সেকেন্ডে কয় মিটার দূরত্ব অতিক্রম করবে? ভাই তোমাকে এটা দিয়ে করতে হবে। সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে বলে দিবে। এখন ওই ত্বরণটা তুমি জানো না। আমি বললাম পরন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করছে, 7 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তুমি লিখে দাও h ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বা h ইকুয়াল কত ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার লিখে দিয়ে ম্যাথ করে দাও। ভুল হয় না, এটা দিয়ে করতে হবে, কারণ ওইখানে কি তোমাকে বলে দিচ্ছে একবারও ত্বরণ 9.8 বলে দেয় নাই। তাইলে এইটা দিয়ে করতে হবে যে এত সময় এত দূরত্ব অতিক্রম করে, এত সময় কত দূরত্ব অতিক্রম করবে, সেই ম্যাথগুলো এটা দিয়ে তোমাকে করতে হবে। ওকে, আর এইটুকু আমরা জানি। তাহলে পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমি একটু লিখে দেই। এখানে পরন্ত বস্তুর জন্য আমার সূত্রগুলো হবে কি, আমরা দূরত্বকে এইচ দ্বারা প্রকাশ করব বা হাইটকে এইচ দ্বারা প্রকাশ করব, আর টিকে সময়কে টি দ্বারা প্রকাশ করব, আর অভিকর্ষ ত্বরণ হবে জি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইভি স্কোয়ার প্লাস 2জি এইচ। ওকে, এখন আসো আমাদের আরেকটা শব্দ আছে, কি বস্তু? নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তু। ওকে, আরেকটা শব্দ আছে কি? নিক্ষিপ্ত বস্তু। তো এখন আসো এই নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা কি কি জানি? আমরা এইটা পরন্ত বস্তুর জন্য এটা অভিকর্ষ বলের প্রভাবে পড়তেছে প্লাস, নিক্ষিপ্ত বস্তুর জন্য মাঝখানে কি চিহ্ন হবে? শুধুমাত্র মাইনাস। তাহলে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইভি স্কোয়ার মাইনাস 2জি এইচ। এখন আসো এর মধ্যে অনেকগুলা ঘটনা আছে। এই যে নিক্ষিপ্ত বস্তুটা খুব ভালোভাবে খেয়াল করবা। এই নিক্ষিপ্ত বস্তুটা আমি এইভাবে নিক্ষেপ করতেছি, তার মানে ভূমি হতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছি। কোনোভাবে যদি আমি এইভাবে নিক্ষেপ করি, তির্যকভাবে নিক্ষেপ করি, তাহলে কিন্তু তুমি আওলায় যাবা। হ্যাঁ, তির্যকভাবে নিক্ষেপ করলে একটা সূত্র কার্যকর হবে না, তখন প্রাস উৎপন্ন হবে, যেটা আমরা পরবর্তী ক্লাসে পাবো। ওকে, সেটা সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত বলে দিব। আমরা আগে এইগুলো শেষ করে নিব, আমাদের সিলেবাসটা আগে শেষ হবে, দেন আমরা এর সাথে এক্সট্রা যেগুলো আছে সেগুলো সব সলভ করব। ওকে, তাহলে নিক্ষিপ্ত বস্তুটা কি? যে খাড়া নিক্ষিপ্ত বস্তু। আমি কখনোই বলবো না তির্যকভাবে নিক্ষেপ করা, তোমাদের বইয়ে কোথাও তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তু নিয়ে কোনো কিছু বলা নেই। আমরা এটা অ্যাডভান্স লেভেলে শিখাই যে, তো এটা হলো নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা কি পাই? যে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছি। কিভাবে নিক্ষেপ করতেছি? খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছি। তাহলে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। ওকে, তাহলে তির্যকভাবে। আবার আরেকটা বিষয় দেখো, আমরা সবসময় সারা জীবন ভূমি থেকেই নিক্ষেপ করি। আরে সবসময় কি করি? ভূমি থেকেই নিক্ষেপ করি। আরে ভূমি থেকে নিক্ষেপ করবো কেন? আমি তো এরকম হইতে পারে আমি 5তলা ছাদের উপরে উঠে গেছি, ছাদের উপর থেকে তারপরে নিক্ষেপ করতেছি, বাট ওই বস্তুটা পড়তেছে ভূমিতে। এরকমও তো হইতে পারে না? এভাবে কল্পনা করতে শিখতে হবে, তখন এই রাশিগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই উচ্চতা থেকে নিক্ষিপ্ত বস্তু, ধরো আমি কি করলাম, আমার এই যে বিল্ডিং এর ছাদ আছে, এই ছাদের উপরে গেছি, আমি এই উচ্চতার এই ছাদে গেছি, এইখান থেকে আমি নিক্ষেপ করতেছি, এইখান থেকে খাড়া নিক্ষেপ করতেছি, হইতেই তো পারে এখান থেকে খাড়া নিক্ষেপ করতেছি, ও পড়বে ভূমিতে, হইতেই তো পারে। বা প্লেন থেকে আমি নিক্ষেপ করতেছি উপরের দিকে, ও কিভাবে? তখন এই রাশিগুলো চেঞ্জ হয়ে যায়। দেখো কি হয়ে যায় তখন রাশিগুলা, ভি ইকুয়াল মাইনাস ইউ প্লাস জিটি, শুধু একটা মাইনাস দ্বারা এদেরকে গুণ করতে হবে। তো এইটা নিয়েও আমাদের ডিটেলস আমরা পাবো বড়, মানে যখন বড় হবো, হায়ার এডুকেশনে যাবো, তখন পাবো। এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল মাইনাস ইভি স্কোয়ার প্লাস 2জি এইচ। তো আমাদের এইগুলা সিলেবাসের অন্তর্ভুক্ত না, তার জন্য এইগুলা নিয়ে আমরা কথা বলতেছি না। তো এখন আসো এই যে নিক্ষিপ্ত বস্তুর জন্য এই রাশিগুলাকে দেখো, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এই যে লিখছি এই রাশিগুলা, তুমি শুধুমাত্র এই রাশিটুকু যদি বুঝে পারো, এইটুকু আমার বিশ্বাস, এই রাশিটুকু পারে না এমন কেউ নাই। এই রাশিটুকু যদি বুঝে তুমি সলভ করতে পারো, তুমি কোথাও আটকাবা না, কোথাও আটকাবা না, গ্যারান্টি। ওকে, তাহলে এই রাশিটুকু আমাকে বুঝে পারতে হবে। পাশাপাশি একটু খেয়াল করো, আমি ওই যে নিক্ষিপ্ত বস্তুর কথা বলছি, সেই নিক্ষিপ্ত বস্তুর জন্য আরো কিছু ফর্মুলা আমাদের স্যারেরা আমাদেরকে লিখে দেন, বা বিভিন্ন সময় আমরা লিখে থাকি। সেটা হলো যে নিক্ষেপ করলাম, এই বস্তুটা খাড়া উপরের দিকে উঠতেছে, তখন কি কি হয়? তখন ওই রাশিগুলা আমরা একটাও শিখবো না, আমরা সবগুলা রাশি এই রাশি থেকে করে করে ম্যাথ করব। আমরা যত কম ফর্মুলা জানা যায়, ফর্মুলা আমাদের যত কম জানবো আমরা, তত আমরা ম্যাথ সুন্দরভাবে সলভ করতে পারবো। ওকে, বাট বুঝে পারতে হবে। যখন তুমি ফর্মুলাগুলো বুঝে জানবা, তখন তুমি অটোমেটিক ম্যাথগুলো সলভ করতে পারবা, এর বাইরে তোমাকে আর যাইতেই হবে না। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আছে সেটা খেয়াল করো, একটু খেয়াল করো। আমি তোমাদের কয়েকটা ম্যাথ সলভ করাবো ঠিক এইগুলা বিষয় নিয়ে, এই বিষয়গুলো নিয়ে, যে হ্যাঁ ওই যে একটু খেয়াল করো, যে এরকম আমাদের বলা হয় যে এইখানে একজন আছে, এইখানে একজন আছে, এইখানে একজন আছে, একজন সাইকেল চালাচ্ছে, একজন ইয়া চালাচ্ছে, কোথায় যে মিলিত হবে?
একটা ম্যাথ সলভ করাই দিব, বাট এই রিলেটেড তুমি ম্যাথগুলো ফিল করতে পারবা যে কতটা সুন্দরভাবে সলভ করা যায়। ওই যে বাঘ হরিণ ইঁদুর বিড়াল কয়বার মিলিত হবে, একাধিকবার মিলিত হবে কিনা, ধরতে পারবে কিনা, সবগুলা কোশ্চেনের সমাধান পাবা আমার একটা ম্যাথে তুমি সবগুলা ম্যাথের সমাধান পাবা। পাশাপাশি আরেকটা জিনিস আমি তোমাদের তাহলে কি ম্যাথ করাবো, এই টাইপের একটা ম্যাথ করাবো, বেশি না, মাত্র একটা ম্যাথ করাবো আমি। তো ওই একটা ম্যাথের মধ্যে তুমি এই রিলেটেড সবগুলা সমাধান পাবা, সবগুলা। পাশাপাশি আরেকটা জিনিস সেটা হলো আমি আরেকটা জায়গা দিব, সেটা হলো এই একটা ম্যাথ করাবো, সেটা সবগুলো সমাধান পাবা। আরেকটা হলো গ্রাফ রিলেটেড, এই যে গ্রাফ রিলেটেড একটা ম্যাথ সলভ করাবো, গ্রাফ রিলেটেড একটা ম্যাথ সলভ করাবো। তো সব এই ফর্মুলা দিয়েই হবে, এইগুলো দিয়েই হবে, এতটা সুন্দরভাবে সলভ করে দিবা। আমি ওই দুইটা ম্যাথ তুমি নোটস খাতার মধ্যে সুন্দরভাবে লিখে রাখবা। এই দুইটা ম্যাথই আমাদের প্রবলেম হয়। এই দুইটা ম্যাথের বাইরে আর বাকি যে ম্যাথগুলো আছে, এই দুইটা ম্যাথের বাইরে আর বাকি যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো তোমরা সবাই সলভ করতে পারো, সবাই পারে, সবাই আমজনতা থেকে শুরু করে সবাই পারে। বাট এই দুইটা ম্যাথ যদি তুমি সলভ করতে পারো, তুমি অবশ্যই প্রো লেভেলের হবা, সেটা হলো এক্সট্রা ম্যাথ পারবা। আর এটা আমাদের এই লেকচার, ঠিক এই লেকচারটা দেখার সাথে সাথে তুমি ওই লেকচারটা পেয়ে যাবা। এই লেকচার পুরাটা আগে দেখবা, এই লেকচার পুরাটা দেখে তুমি প্রত্যেকটা সংজ্ঞা আমি যা যা বলছি সেগুলো নোটস করে ফেলো, সবগুলা গুছায় ফেলো। এইটার সাথে সাথে এই ভিডিওটা তুমি পেয়ে যাবা যে হ্যাঁ এই ম্যাথটা আর এই ম্যাথটা, এই দুইটা ম্যাথ পেয়ে যাবা। আমি তোমাকে নিশ্চিত করে বলতেছি, এই দুইটা ম্যাথ করার পরে তুমি টেস্ট পেপার খুলবা বা গাইড খুলবা, গাইড খোলার সাথে সাথে তুমি এই দুইটা ম্যাথের বা এই দুইটা জায়গার সব ম্যাথ সলভ করতে পারবা। তুমি যদি এক্সট্রা বেটার ফিল না করো, তখন তুমি আমাকে বলবা যে হ্যাঁ ঠিক আছে, ওকে, আপনার কথাটা কার্যকর না। তুমি বেটার ফিল করবা, ম্যাথ করতে গেলে তুমি আলাদা একটা কনফিডেন্স পাবা। এই দুইটা ম্যাথ আমি সলভ করে দেওয়ার সাথে সাথে তুমি এক্সট্রা কনফিডেন্স পাবা, এটা আমার গ্যারান্টি। তুমি অবশ্যই এক্সট্রা কনফিডেন্স পাবা যে এই দুইটা ম্যাথ যদি তুমি আমারটা আমি যেভাবে করাই দিই সেভাবে বুঝতে পারো বা সেভাবে সলভ করতে পারো, তো খুব শীঘ্রই পাচ্ছ তুমি এই দুইটা ম্যাথ। ওকে, দেখা হচ্ছে ইনশাআল্লাহ সামনে ক্লাসে। আল্লাহ হাফেজ।